হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু আলফা একাডেমি ক্লাসেস অফ সায়েন্স। আমার নাম শুভঙ্কর লাহা, তোমাদের ভৌত বিজ্ঞানের টিচার। অনেকদিন পর তোমাদের সাথে আবার দেখা হচ্ছে। মাঝে আমার ভিডিও আপলোড বন্ধ ছিল। তা আমি আবার তোমাদের জন্য একটা নতুন সিরিজ প্ল্যান করেছি এবং সেটা শুরুও করছি, যার নাম হচ্ছে দি আলফা সিরিজ। দি আলফা সিরিজের প্রথম যে চ্যাপ্টারটা আমি রেখেছি তার নাম হচ্ছে কি বলতো, দ্য পিরিয়ডিক টেবিল বা পর্যায় এবং সারণ। পর্যায় এবং সারণীর চ্যাপ্টারটা খুবই গুরুত্বপূর্ণ এবং একটা ইন্টারেস্টিং চ্যাপ্টার। তা এই চ্যাপ্টারটা পড়ার আগে তাহলে আমাদের আগে এটা জানতে হবে যে চ্যাপ্টারের মধ্যে আমরা কি কি পড়বো। দেখো, তো টেবিল অফ কন্টেন্টে লেখা আছে, প্রথমে আমরা দেখবো ভূমিকা। চ্যাপ্টারটা যখন আমরা পড়তে শুরু করব, ওর ভূমিকা জানা আগে দরকার। যেটা কি লেখা আছে বলতো, দ্য ইন্ট্রোডাকশন। প্রথমে আছে আমাদের ইন্ট্রোডাকশন হলো। ইন্ট্রোডাকশনের পর আমরা কি দেখবো বলতো, দিয়ে আমরা দেখবো হিস্ট্রি অফ পিরিয়ডিক টেবিল বা পর্যায় এবং সারণের যে ইতিহাস বা পর্যায় সারণী যে এখন যেটা আমরা দেখি, সেটা আগে দেখতে কেমন ছিল, বা কোন কোন বিজ্ঞানে বিভিন্ন বিভিন্ন অ্যাটেম্পটের মাধ্যমে পর্যায় সারণী আবিষ্কার করেন, সেই জিনিসটা আমরা এখানে দেখব। হলো তো। তারপরে কি আসবে বলতো, এই দুটো জিনিস হয়ে যাওয়ার পর, ইন্ট্রোডাকশন এবং হিস্ট্রি অফ পিরিয়ডিক টেবিল হয়ে যাওয়ার পর, তারপরে আমরা দেখবো যে পিরিয়ডিক প্রপার্টিজ মানে কি, পর্যায়বৃত্ত ধর্ম সমূহ। এবার বলবে স্যার পর্যায়বৃত্ত ধর্ম মানে কি? পর্যায়বৃত্ত ধর্ম মানে যে এমন একটা ধর্ম যেটা একটা নির্দিষ্ট সময় অন্তরাল রিপিট হয়। কি বললাম? রিপিট হয়। যেমন তোমরা যখন ক্লাস 10-এ উঠেছিলে তখন তোমরা ডেইলি স্কুল যাচ্ছিলে। ফার্স্ট পিরিয়ড হলো, সেকেন্ড পিরিয়ড হলো, এই করতে করতে তোমাদের 8th পিরিয়ড পর্যন্ত চলে। 8th পিরিয়ড আশা করি শেষ হয় 4:30টার দিক করে। এই যে 8th পিরিয়ড 4:30টার সময় শেষ হলো, তার পরের দিন তুমি যখন স্কুলে যাবে, তার 8th পিরিয়ডটাও কিন্তু কখন শেষ হবে বলো তো? 4:30টার সময় শেষ হবে। মানে 4:30টা থেকে 4:30টা একটা 24 ঘন্টার অন্তরাল আছে। তাহলে এই যে অন্তরাল, 24 ঘন্টার অন্তরালে যখন কোনো জিনিস রিপিট হচ্ছে, তোমার 24 ঘন্টার অন্তরালে তোমাদের ছুটি হওয়ার সময়টা রিপিট হচ্ছে, এই জিনিসটাকে বলা হয় কি, পর্যায়বৃত্তি বা পর্যায়বৃত্তি বা কি, পিরিয়ডিসিটি। তাহলে সেই জিনিসগুলোই আমরা দেখব যে মৌলের মধ্যে এই ধর্মটা কিভাবে লক্ষ্য করা যায়। সেই জন্য এখানে কি আছে বলতো, পিরিয়ডিক প্রপার্টিজ। এবারে পিরিয়ডিক প্রপার্টিজ অনেক প্রকারের হয়, যার মধ্যে কিছু পিরিয়ডিক প্রপার্টি তোমাদের সিলেবাসের মধ্যে আছে। আমি সেইগুলোকে নিয়েই ভালোভাবে ডিসকাশন তোমাদের এখানে করব। প্রথমে যে পিরিয়ডিক প্রপার্টি আমাদের দেখতে হবে, তার নাম হচ্ছে অ্যাটমিক রেডিয়াস বা পারমাণবিক ব্যাসার্ধ। পারমাণবিক ব্যাসার্ধ দেখার পর আমরা পারমাণবিক ব্যাসার্ধের যে অ্যাপ্লিকেশন পার্ট, সেটাও আমরা এখানে কভার করব। তারপরে কি দেখবো আমরা, আয়নন শক্তি বা আয়োনাইজেশন এনার্জি। অনেক সময় আয়নন এনথালপিও বলা হয়ে থাকে, বা অনেক সময় এটাকে আয়োনাইজেশন এনথালপিও বলা হয়ে থাকে। আশা করি ক্লিয়ার। তারপরে দেখো আছে এখানে ইলেকট্রোনেগেটিভিটি, তড়িৎ ঋণাত্মকতা। তড়িৎ ঋণাত্মকতার সাথে সাথে আমরা এখানে তড়িৎ ধনাত্মকতাকেও পড়বো। এখানে লেখা নেই কিন্তু সামান্য পড়বো, বেশি তোমাদের নেই। তোমরা যখন ক্লাস 11-এ উঠবে তখন আমি তোমাদের পড়াবো, তখন আমাদের ইলেকট্রো পজিটিভিটির পোর্শনটা সেখানে যে ভালোভাবে ডিসকাস করবো। তারপরে আমরা কি দেখবো বলতো, তারপরে আমরা দেখবো যে নেচার অফ অক্সাইড দেখবো। নেচার অফ অক্সাইড কি করে দেখবো, এখানে অক্সিডাইজিং অ্যান্ড রিডিউসিং প্রপার্টি লেখা আছে। এর মাঝে আমি নেচার অফ অক্সাইড কেন বললাম, মানে অক্সাইডের প্রকৃতি। 3 প্রকারের অক্সাইড তোমরা ক্লাস 9-এ পড়ে এসেছো। যে একটা হয় আম্লিক অক্সাইড, 2 নাম্বার হয় ক্ষারীয় অক্সাইড, 3 নাম্বার হয় প্রশম অক্সাইড, আর 4 নাম্বার হয় উভধর্মী অক্সাইড। মানে মোট 4 প্রকারের অক্সাইড আমরা দেখতে পাই। সেই 4 প্রকারের অক্সাইডটার যে প্রকৃতি বা কোন জিনিসটা বা কোন অক্সাইডটা অ্যাসিডিক, বেসিক, নিউট্রাল, অ্যাম্ফোটেরিক হবে, বা আম্লিক, ক্ষারীয়, প্রশম আর এদিক থেকে আমাদের উভধর্মী হবে, সেইটা আমরা কিভাবে ডিটারমাইন করব, সেটাও কিন্তু আমরা এখানে দেখবো। সেটা কখন দেখবো, সেইটা দেখবো আমরা যখন ইলেকট্রোনেগেটিভিটি কমপ্লিট হবে, সেখানে আমরা দেখবো। লাস্ট যে প্রপার্টিটা আমাদের করতে হবে, তার নাম হচ্ছে জারণ বিজারণ ধর্ম। মৌল সমূহের জারণ বিজারণ ধর্ম সমূহ। তাহলে প্রথমে যে জিনিসটা আমরা দেখবো আজকে, তার নাম হচ্ছে কি বলতো, ইন্ট্রোডাকশন টু পিরিয়ডিক টেবিল। আমাদের দেখতে হবে যে ইন্ট্রোডাকশন বা পর্যায় সারণীর যে ইন্ট্রোডাকশন, সেই পার্টটা। দেখো, পর্যায় সারণী যখন আমরা ইন্ট্রোডাকশন দেখতে যাব, প্রথমে এইটা জানা দরকার যে পর্যায় সারণীর প্রয়োজনীয়তাটা কেন। এবার তুমি এইটা ভাবার চেষ্টা করো যে যখন আমরা কেমিস্ট্রি পড়তে শুরু করি, তখন কেমিস্ট্রির মধ্যে কত প্রকার যৌগকে তুমি দেখতে পাও বলো। এইদিকে তুমি সমযোজী যৌগ দেখতে পাও, আয়নীয় যৌগ দেখতে পাও, অসমযোজী যৌগ দেখতে পাও। এবার তুমি যদি এদের সংখ্যাকেও গুনতে যাও, তুমি কিন্তু সারা জীবনেও কিন্তু সেটাকে গণনা করতে পারবে না। কারণ যদি আমি জৈব যৌগের কথা বলি, জৈব যৌগের সংখ্যা আনুমানিক, জৈব যৌগের সংখ্যা আনুমানিক জানো কত? জৈব যৌগের সংখ্যা আনুমানিক 10 টু দি পাওয়ার
বোঝার চেষ্টা করো, 10⁻60, 10⁻60, 10⁻60 আমি নিজে উচ্চারণ করতে পারবো না যে এত জৈব যৌগ সম্ভব। তাহলে জৈব যৌগ যদি এত সম্ভব হয়, সেক্ষেত্রে অজৈব যৌগ কত সম্ভব, ভেবে দেখো একটু। তাহলে এত যদি যৌগকে পড়তে হয়, এবার যৌগের মধ্যে বিভিন্ন ধর্মকে পড়তে হয়, তাহলে আমাদের তো আগে এটাও জানা দরকার যে মৌলগুলো কি দিয়ে গঠিত হয়, মৌলগুলো ধর্ম কি হয়, মৌলগুলো ধর্মের ভিত্তিতে যে বিভিন্ন ধরনের যৌগ সৃষ্টি হয়, সেগুলো কি করে সৃষ্টি হয়। তাহলে এখানে আমরা এটা দেখবো যে মৌলগুলো ধর্ম, পরবর্তী চ্যাপ্টার মানে কেমিক্যাল বন্ডিং এ যে আমরা এটা পড়বো যে মৌলগুলো যুক্ত হয়ে যৌগ কিভাবে সৃষ্টি করে। কি বললাম, মৌলগুলো যুক্ত হয়ে যৌগ কি করে সৃষ্টি করে। তাহলে প্রথমে যে ইন্ট্রোডাক্টরি পার্টটা আমাদের আছে, সেই ইন্ট্রোডাকশনের পার্টটা ভালো করে পড়ার চেষ্টা করি আমরা। প্রথমে কি বলা আছে দেখো, যে বর্তমানে প্রাকৃতিক এবং কৃত্রিম মৌলের সংখ্যা হচ্ছে 118। মানে আমরা যদি মনুষ্য সৃষ্ট, যেটাকে আমরা ল্যাবে সিনথেসিস করি বা ল্যাবে বানাই, যে সমস্ত মৌলগুলোকে আমরা ল্যাবে বানাই, আর যে সমস্ত মৌলগুলোকে আমরা প্রকৃতি থেকে পেয়ে থাকি। এবারে বলবে স্যার প্রকৃতি থেকে পেয়ে থাকি এর মানে কি? প্রকৃতি থেকে পেয়ে থাকি মানে এটার মাইনিং করা হয়, বলে মাইনিং মানে কি খোদাই করা হয়, খোদাই। খোদাই করার ফলে ওর মধ্যে বিভিন্ন প্রকার কি থাকে বলতো, আকরিক থাকে, খনিজ থাকে। তাহলে আকরিক এবং খনিজ থেকে আমাদের মৌলগুলোকে নিষ্কাশন করা, তা মৌলগুলোকে নিষ্কাশন করার পর আমরা সেই জিনিসটাকে পেয়ে থাকি। তাহলে মানুষ সৃষ্টি করেছে, মানে মনুষ্য সৃষ্ট কিছু মৌল এমন আছে, আর কিছু কিছু প্রাকৃতিক আছে, মানে অধিকাংশটাই প্রাকৃতিক তুমি বলতে পারো। এর মধ্যে আমাদের ওইটা মৌল হচ্ছে প্রাকৃতিক, এবং রিমেনিং 92 থেকে বাকিগুলো তুমি ছেড়ে দাও, 26টা মৌল যেগুলো পড়ে রইল, তারা হচ্ছে মনুষ্য সৃষ্ট। বলবে স্যার মনুষ্য সৃষ্ট মানে? ল্যাবে সিনথেসিস করা যায় মৌল। আমি যখন তোমাদের নিউক্লিয়াস চ্যাপ্টারটা পড়বো, যখন মৌলান্তর পড়াবো, মৌল থেকে এক মৌল থেকে আরেক মৌল সৃষ্টি, তখন তোমাদের বলবো যে কিভাবে ল্যাবেও কিন্তু মৌলকে সৃষ্টি করা যায়। তাহলে এইটা বোঝার চেষ্টা করো, যে এখানে একটা লাইন বলেছে, খুব ভালো লাইন বলেছে দেখো, যে পৃথকভাবে প্রতিটা মৌল ও মৌলগুলির থেকে উৎপন্ন বিপুল সংখ্যক যৌগের ধর্ম মনে রাখা অসম্ভব। অবভিয়াসলি তাই। তুমি একটু ভাবার চেষ্টা করো যে অর্গানিক কম্পাউন্ড যেগুলো হয় বা জৈব যৌগ যেগুলো হয়, আনুমানিক, আমি কি বললাম, আনুমানিক জৈব যৌগের যে সংখ্যা, একটা আমি নাম্বার জাস্ট এখানে লিখছি, আনুমানিক জৈব যৌগের সংখ্যাই হচ্ছে 10⁻60। একটু আগে তোমাদের বললাম 10⁻60। তাহলে 10⁻60 মানে জাস্ট ইমাজিনও করতে পারছো, একটা মৌল 10⁻60 যৌগ তৈরি করতে পারে। একটা মৌল, কেবলমাত্র একটা মৌল পরস্পরের সাথে যুক্ত হয়ে 10⁻60 টাইপস অফ কম্পাউন্ড সৃষ্টি করতে পারে। ইটস নেক্সট টু ইম্পসিবল। তাহলে প্রতিটা যৌগের জন্য ধর্ম আলাদা হবে, তাহলে প্রতিটা ধর্মকে মনে রাখা তো অসম্ভব। ভাবার চেষ্টা করো, যদি একটা মৌল যদি 10⁻60 যৌগ সৃষ্টি করতে পারে, তাহলে আমাদের কাছে আছে 118টা মৌল। তাহলে আমরা পাগল হয়ে যাবো এত কিছু যৌগের ধর্মকে মনে রাখতে রাখতে, বা একটা মৌলের ধর্মকে মনে রাখতে আমরা পাগল হয়ে। সেই জন্য সম্পূর্ণ সবকিছু মনে রাখা হয়, কি করা হয় বলতো, একটা ট্রেন্ড খুঁজা, যে এই ট্রেন্ড কে কে ফলো করছে, কোন কোন মৌলের মধ্যে এই ট্রেন্ড লক্ষ্য করা যাচ্ছে। এই ট্রেন্ড অনুযায়ী, কি বললাম, এই ট্রেন্ড অনুযায়ী মৌলগুলোকে শ্রেণীবিন্যাস করার চেষ্টা করা হয়েছিল সেই সময়। এখনো সেই জিনিসগুলো কিন্তু এখনো চলছে, মানে এখন ডিসকাভারি তো সবকিছুরই হয়ে গেছে, মৌলক আমরা পেয়ে গেছি, এখন নতুন মৌল সৃষ্টি করতে পেরেছি, পিরিয়ডিক টেবিলের ব্যাপারে আমাদের কোনো আইডিয়া এখন আছে, কিন্তু তখন তো ছিল না। ভাবার চেষ্টা করো তখনকার বিজ্ঞানীদের কতটা কঠিনতার মোকাবিলা করতে হতো জিনিসগুলোকে বানানোর জন্য, বা জিনিসগুলোর প্রপার্টি গুলোকে ডিসকাস করার জন্য। তাতেও কিন্তু তারা হার মানেন, তোমরাও কিন্তু হার মানো না। বোঝার চেষ্টা করো, মাধ্যমিক পরীক্ষা আসছে, ভয় পাও না, আমি তোমাদের সাথে আছি মাধ্যমিক পরীক্ষা পর্যন্ত। এই জন্য ভৌত ও রাসায়নিক ধর্মের সাদৃশ্যের ভিত্তিতে মৌল সমূহের শ্রেণীবিন্যাসের চেষ্টা চলতে থাকে। এর মানে কি বলতো, এখানে দুটো দুটো টার্ম এলো, দুটো টার্ম কিন্তু এখানে আবার এলো, কি কি বলতো, এক নাম্বার এলো ভৌত, আর 2 নাম্বার এলো কেমন, রাসায়নিক। এক নাম্বার এলো ভৌত ধর্ম, দেখো এক নাম্বার এলো আমাদের কেমন, দাঁড়াও একবার, এক নাম্বার এলো এখানে ভৌত ধর্ম, আর 2 নাম্বার এলো কেমন এখানে আমাদের রাসায়নিক ধর্ম। তাহলে এখন আমাদের এইটা বোঝার চেষ্টা করতে হবে যে ভৌত ধর্ম এবং রাসায়নিক ধর্মের মধ্যে ডিফারেন্সটা কোথায় ক্রিয়েট, ভৌত ধর্ম কি আর রাসায়নিক ধর্মটাই বা কি। দেখো এখানে আমি লিখছি ভৌত ধর্ম, ভৌত ধর্ম মানে কি, ওদের যে ফিজিক্যাল প্রপার্টিজ, ভৌত ধর্ম, এখানে এখানে আমি লিখলাম ভৌত ধর্ম, একটু দাঁড়াও, ভৌত ধর্ম।
তা ভৌত ধর্ম বলতে আমি কাকে বোঝাচ্ছি, ভৌত ধর্ম বলতে এখানে কাকে বোঝানো হচ্ছে ভালো করে দেখ। যেমন আমাদের এদিক থেকে ব্যাসার্ধ আছে, কেমন ব্যাসার্ধ, পারমাণবিক ব্যাসার্ধ হলো। তাছাড়া কে রয়েছে, আয়নন শক্তি আছে, যেটাকে আমি আয়োনাইজেশন এনার্জি বলছি, সেই জন্য আমি শর্ট ফর্মে লিখছি আইই, আয়োনাইজেশন এনার্জি হলো, আয়োনাইজেশন এনার্জি। এছাড়া কি আছে, এছাড়া আছে আমাদের ঘনত্ব। তাছাড়া কি আছে বলো, গলনাঙ্ক, গলনাঙ্ক, গলনাঙ্ক। এছাড়া স্ফুটনাঙ্ক, কি আছে বলো, স্ফুটনাঙ্ক। গলনাঙ্ক হোক, স্ফুটনাঙ্ক হোক, আয়নন শক্তি হোক, তড়িৎ ঋণাত্মকতা হোক, তড়িৎ ধনাত্মকতা হোক, এই সমস্ত কিছুগুলো কেমন বলতো, এক প্রকারের ভৌত ধর্ম। তাহলে আশা করি এই জিনিস তোমাদের ক্লিয়ার হয়ে গেছে ভৌত ধর্মের মানেটা কি। এবার রাসায়নিক ধর্মের মানে, মানে রাসায়নিক ধর্ম বলতে কি বোঝায়, রাসায়নিক ধর্ম মৌল সমূহে যে রাসায়নিক ধর্ম হয় কি বোঝায়, রাসায়নিক ধর্ম বলতে বোঝায় যে ওই মৌলটা কেমন ভাবে বিক্রিয়া করতে সক্ষম। আমি যদি বলি যে হাইড্রোজেন ক্লোরিনের সাথেও বিক্রিয়া করে, হাইড্রোজেন সোডিয়ামের সাথেও বিক্রিয়া করে, হাইড্রোজেন লিথিয়ামের সাথেও বিক্রিয়া করতে পারে, হাইড্রোজেন ফসফরাসের সাথেও বিক্রিয়া করতে পারে, হাইড্রোজেন অক্সিজেনের সঙ্গে বিক্রিয়া করতে পারে। তাহলে হাইড্রোজেনের ট্রেন্ড একটা, যে হাইড্রোজেন এক প্রকারের মৌল যার মধ্যে বিভিন্ন প্রকারের মৌলের সাথে বিক্রিয়া করে যৌগ সৃষ্টি করার ক্ষমতা বর্তমান। বোঝালে, বুঝতে পারলে না পারলে না বল। মানে রাসায়নিক পরিবর্তন বা রাসায়নিক ধর্ম বলতে রাসায়নিক বিক্রিয়া করার যেটা প্রবৃত্তি বা একটা, কি বলবো ওটাকে, যে একটা, বুঝতে পারছেন কি বলতে চাইছি, এটা থাকে আর, যে আমি ওর সাথে বিক্রিয়া করতে পারবো। একটা মৌলের রাসায়নিক ধর্ম বলতে রাসায়নিক বিক্রিয়া করার যে বৈশিষ্ট্য বা রাসায়নিক বিক্রিয়া করার যেটা বেগ, সেই জিনিসটাকে বুঝতে পারবে। তারপরে দেখো সাদৃশ্যতার ভিত্তিতে মৌল সমূহকে কি করেছে, মৌল সমূহের শ্রেণীবিভাগ করার চেষ্টা চলেছে। তা প্রথমে কিছু বিজ্ঞানী দেখো এলেন, যে কোনো জিনিস হোক না কেন বিজ্ঞানীরা কিন্তু সবসময় থাকেন। প্রথমে কিছু বিজ্ঞানী যারা ছিলেন তারা কে কে ছিলেন দেখো, প্রথমে যারা ছিলেন ডোবের আইনাক ছিলেন, তিনি তার ত্রয়ী সূত্র প্রবক্তা ছিলেন, ত্রয়ী সূত্রের প্রবক্তা। তারপরে কে এলেন, নিউল্যান্ড ছিলেন, তিনি অষ্টক সূত্র প্রবক্তা, অষ্টক সূত্রের তিনি প্রবক্তা। দিয়ে এলেন লোদার মেয়ার, তিনি একটা গ্রাফ প্রকাশ করেছিলেন, যে গ্রাফের মাধ্যমে জিনিসগুলো কভার হবে বা গ্রাফের মাধ্যমে তিনি তার পিরিয়ডিক টেবিলকে প্রকাশ করেছেন। তারপরে আসে কে বলতো, মেন্ডেলিভ, যে প্রমুখ বিজ্ঞানীদের মৌলগুলোর শ্রেণীবিন্যাসের প্রচেষ্টার ফল আজকের আধুনিক পর্যায় সরণ। মানে আজকে যে পর্যায় সরণটা আমরা দেখি যে হ্যাঁ টিপটপ বেশ সুন্দর দেখতে লাগছে পর্যায় সরণিটা 108টা মৌল আছে, তার আগেও কিন্তু অনেক বিজ্ঞানী এর পিছনে কিন্তু পরিশ্রম করেছেন। যেমন আমাদের স্বাধীনতা পেতে পেতে 200 বছর সময় লেগে গেল। কেন লেগে গেল, এর আগে স্বাধীনতা পাওয়ার আগে নেতাজি সুভাষচন্দ্র বোস বলো, মহাত্মা গান্ধী বলো, এছাড়া যে বিভিন্ন ধরনের আমাদের ক্ষুদিরাম বসু বলো, তারপরে বিভিন্ন ধরনের রাজা রানী যারা ছিলেন তারা তো বিদ্রোহ করেছে। তাহলে বিদ্রোহ করার ফলে কিন্তু আমরা স্বাধীনতা অর্জন করতে পেরেছি। ঠিক সেইভাবে একটা জিনিস আবিষ্কার করার পিছনে কিন্তু অনেক মানুষের হাত থাকে, একজনের কোনো হাত নেই। শুধুমাত্র দেখো 4টা বিজ্ঞানী লেখা আছে, এছাড়া আরো অনেক বিজ্ঞানী আছে যারা কিন্তু এই পিরিয়ডিক টেবিল সৃষ্টির প্রবক্তা বা পিরিয়ডিক টেবিল সৃষ্টির পিছনে তাদের অনেক কন্ট্রিবিউশন আছে। সবার নাম দেখো বইয়ে তো আসে না, সমস্ত যে আমাদের স্বাধীনতা সংগ্রামী ছিল তাদের সবার নাম কিন্তু তোমরা জানো না, আমিও জানি না, তোমরাও তো জানোই না। এবার তাহলে আমরা কি দেখবো বলতো, তাহলে বিভিন্ন মৌলের ভৌত রাসায়নিক ধর্ম ব্যাখ্যার জন্য আধুনিক পর্যায় সারণীটি গুরুত্বপূর্ণ হাতিয়ার। মানে যে কোনো তুমি একটা মৌলকে নাও, তার সমস্ত প্রকারের ভৌত ধর্ম, গলনাঙ্ক, স্ফুটনাঙ্ক, ব্যাসার্ধ, তারপরে সেটা তেজস্ক্রিয় হবে না হবে না, তারপরে এই দিক থেকে আমাদের আয়নন শক্তি, তড়িৎ ঋণাত্মকতা, তড়িৎ ধনাত্মকতা, ওর ঘনত্ব, ওর আয়তন, ওর ব্যাসার্ধ, মানে যা কিছু তুমি ভাবতে পারো সবকিছু কিন্তু কেমন ধর্ম, ভৌত ধর্ম। রাসায়নিক ধর্ম বলতে, রাসায়নিক ধর্ম বলতে রাসায়নিক বিক্রিয়া কিভাবে করতে পারবে তার একটা রিঅ্যাক্টিভিটি বা রাসায়নিক বিক্রিয়া করার যে একটা ক্ষমতা, সেই জিনিসটাকে বোঝা, বুঝতে পারলে। তাহলে সবকিছু বোঝার জন্য পিরিয়ডিক টেবিল বোঝা কিন্তু তোমাদের জন্য খুবই জরুরি। তাহলে আশা করি তোমাদের ইন্ট্রোডাকশনটা ক্লিয়ার হলো, যে কেন পিরিয়ডিক টেবিল আমরা পড়বো বা কেন পিরিয়ডিক টেবিল খুবই প্রয়োজনীয়তা আছে আমাদের কেমিস্ট্রি পড়ার দিক থেকে, বা তোমরা যখন সায়েন্স স্টুডেন্ট হয়েছো কেন তুমি পড়বে পিরিয়ডিক টেবিল, আশা করি সম্পূর্ণ ক্লিয়ার। দেখো এবার আমাদের দেখতে হবে যে দেখো এবার আমাদের দেখতে হবে যে পর্যায় সারণীর ইতিহাস কি। যে কোনো জিনিস জানো প্রথমে তার আগে ইতিহাস জানা অবশ্যই দরকার। তোমরা এখন ইতিহাস পড়ছো, তোমাদের অনেকের ইতিহাস পড়তে পছন্দ নয়, কারণ কি, কারণ সাল কিছুতেই স্যার মনে থাকে না। সাল মনে রাখার জন্য
তোমরা একটা জিনিস ফলো করো, সালগুলো একটা সিকোয়েন্সে সাজিয়ে মনে করো, তাহলে দেখো ঠিক মনে থাকে। তাহলে একটা টিপস দিয়ে শুরু করলাম তোমাদের এই লেকচারটা আমাদের। তাহলে প্রথমে যখন আমরা ইতিহাস জানতে শুরু করব, তখন ইতিহাস মানেই অতীতের কথা। তা অতীতের কথা যখন আমরা জানতে শুরু করব, তা অতীতের কথার মধ্যে জানার আগে তা এইটাও জানা দরকার যে আমরা কার ইতিহাস পড়ছি। এখানে কি আমরা সেই মঙ্গল বিদ্রোহ, সাঁওতাল বিদ্রোহ এগুলো পড়বো? তা নয়, আমরা এখানে সেগুলো পড়বো না, আমরা এখানে পড়বো বিজ্ঞানের ইতিহাস। যে পিরিয়ডিক টেবিল সৃষ্টির পিছনে কোন কোন বিজ্ঞানীর হাত রয়েছে, বা কোন কোন বিজ্ঞানী কোন সময় এসেছেন এবং তাদের একটা ভূমিকা পালন করে গেছেন, সেই ইতিহাস দিয়ে। সবার জীবনের ইতিহাস থাকে, তোমার জীবনের ইতিহাস আছে, ইতিহাস মানে অতীত এর কথা। তাই নিজের ইতিহাসকে না ভুলে আজ বর্তমানকে ভালো কর, কারণ পরবর্তী কালটাও কিন্তু ইতিহাসই হবে। মানে পরবর্তী কাল যেটা আসছে না, সেটা আজকের দিনটা কিন্তু তার জন্য ইতিহাসই হবে। সেই জন্য কাজ আজকের থেকে ভালো করতে থাকে, পরবর্তী কালটা কিন্তু ভালো হয়ে যাবে। দেখো প্রথমে এবার আমাদের জানতে হবে যে টাইম লাইন অফ পিরিয়ডিক টেবিল, দ্য সায়েন্টিস্ট টাইম লাইন, বা যে কোন কোন সময় কোন কোন বিজ্ঞানী এলেন যাদের কন্ট্রিবিউশন সবথেকে গুরুত্বপূর্ণ, এবং যাদের জন্য আমাদের যে পিরিয়ডিক টেবিলটা আজকে আমরা দেখতে পাচ্ছি, বা মডার্ন পিরিয়ডিক টেবিলের প্রবক্তা বিজ্ঞানী মোজলে কি করে তিনি প্রকাশ করলেন। যদি তাদের ইতিহাস তিনি না জানতেন, বিজ্ঞানীদের ইতিহাস যদি তিনি না জানতেন, তাহলে কিন্তু প্রকাশ করতে তিনি পারতেন। তাহলে চারজন মেন হিরো বা চারজন মেন বিজ্ঞানী আমাদের এখানে আসবে, যাদের জন্য আজকে মডার্ন পিরিয়ডিক টেবিল আমরা পেয়েছি। তার মধ্যে প্রথমেই যিনি আছেন, তার নাম হচ্ছে ডোবের আইনার, বিজ্ঞানী ডোবের আইনার। ডোবের আইনার তার একটা সূত্র প্রবক্তা বা সূত্র তিনি প্রকাশ করেছিলেন, তার নাম হচ্ছে ত্রয়ী সূত্র, পড়বো আমরা এটা। তারপরে আসবে কে, বিজ্ঞানী নিউল্যান্ড। বিজ্ঞানী নিউল্যান্ড একটা সূত্র প্রকাশ করেছিলেন, তার নাম হচ্ছে নিউল্যান্ডের অষ্টক সূত্র। কত খ্রিস্টাব্দে প্রতিষ্ঠা করেছিলেন বা কত খ্রিস্টাব্দে তিনি পাবলিশ করেছিলেন সেই তার সূত্রটাকে, 1865 খ্রিস্টাব্দে। আমাদের ডোবের আইনার 1829 খ্রিস্টাব্দে। তারপরে আসবে লোদার মেয়ার। লোদার মেয়ার, লোদার মেয়ার কত খ্রিস্টাব্দে প্রকাশ করেছিলেন? 1870 খ্রিস্টাব্দে। তার 1 বছর আগে কে প্রকাশ করেছিলেন? মেন্ডেলিভ। মেন্ডেলিভ এবং লোদার মেয়ার দুজন কিন্তু সেম কাজ করছিলেন, কিন্তু ডিফারেন্ট ডিফারেন্ট কান্ট্রি থেকে। বুঝতে পারলে? ডিফারেন্ট কান্ট্রি থেকে তারা কেউ দুজন দুজনকে চিনতো না। এখনকার দিনে হলে কি ছিল বলতো, সোশ্যাল মিডিয়া আছে, সবাই জানতে পারতো, কিন্তু তখনকার দিনে তো সোশ্যাল মিডিয়া ছিল না। তাই বিজ্ঞানীরা দুটো ডিফারেন্ট দেশ থেকে কাজ করছিল, সেম কাজ করছিল, তাদের রেজাল্টও সেম এলো, কিন্তু একজনের কাজ আগে প্রকাশ পেয়ে গেল বলেই কিন্তু পরবর্তী যে বিজ্ঞানীরা ছিল তার কিন্তু আর নাম বা তার যে পিরিয়ডিক টেবিলের ধারণা কিন্তু আমরা আজকে পড়ি। যে আগে দিয়েছিল তার নামে কিন্তু পড়ি। এই জন্যই বলা হয় যে যখন তুমি ভালো করে সুযোগ পাচ্ছ, ভালো করে পড়াশোনাটা করে নাও, কিন্তু সময় পেরিয়ে গেলে কিন্তু আর ফিরে আসবে না। যেমন দেখো হিস্টোরিক্যাল ইভেন্টের মধ্যে 3 যেটা আছে, আমাদের লুথার মেয়ার এত সুন্দর কাজ করেছিল, যখন পড়াবো বুঝতে পারবে। মেন্ডেলিভও করেছিলেন, কিন্তু এটা অ্যাপ্রোপ্রিয়েট বেশি ছিল মেন্ডেলিভের, মানছি, কিন্তু একটু সময়ের কত ডিফারেন্স হয় বুঝতে পারছো? জাস্ট একটা বছরের মধ্যেই শুধুমাত্র গোটা ওয়ার্ল্ড ওয়াইড ফেমাস হয়ে গেল কে, মেন্ডেলিভ, কিন্তু হতে পারলো না কে, লুথার মেয়ার। তাহলে প্রথমে যার ইতিহাস বা যার আমাদের কন্ট্রিবিউশন দেখতে হবে সেটা কে, বিজ্ঞানী ডোবের রাইনার। ডোবের রাইনার যখন কথা এলো, তখন আমাদের এই যে মিনটা দেখা দরকার, তিনটা বান্দর। তিনটা বান্দর কে, তুমি তোমার বন্ধু এবং তোমার বান্ধবী। ইয়েস, তুমি তোমার বন্ধু এবং তোমার বান্ধবী। এই যে ডোবের রাইনার ট্রায়াড, ট্রায়াড ট্রায়াড মানে কি, তিনটা, তিনটার পেয়ার, পেয়ার অফ থ্রি। কি বললাম? পেয়ার অফ থ্রি বা গ্রুপ অফ থ্রি। পেয়ার বলে দুটো হয়ে যাচ্ছে, গ্রুপ অফ থ্রি। তাহলে তুমি তোমার বান্ধবী এবং তোমার বন্ধু হলেন 3 জন বাঁদর। হও না, আমি এটা এমনি আর কি মেরে বলছি, একদম হও না। দেখো ডোবের আইনের ট্রাইড যখন এলো, তিনি তার সূত্রে কি বলছেন। প্রথমে তুমি এটা জানো যে তিনি যে আমাদের যে সূত্রটা তিনি দিলেন, তার ভিত্তি কি ছিল বা তার বেসিস। ডোবের আইনের আঙ্কেলের, বা ডোবের আইনের আঙ্কেল বলে আমার ভুল হবে, ডোবের আইনের যে সূত্র ছিল, সে ডোবের আইনের সূত্রটা কার ভিত্তিতে দেওয়া হয়েছিল বলতো? পারমাণবিক ভরের ভিত্তিতে দেওয়া হয়েছিল। এগুলো স্যার পারমাণবিক ভর মানে আমাদের জানান। পারমাণবিক ভর বলতে বোঝায় কি বলতো, পরমাণুর মধ্যে উপস্থিত কি কি থাকে, বলো বলো বলো, জলদি জলদি বলো, আমি শুনছি, বলো 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 বলো। আরে চুপ কেন, বলো, মা বাবাকে লজ্জা পাচ্ছ কেন, বলো বলো। পরমাণুতে উপস্থিত থাকে ইলেকট্রন আর বলো প্রোটন আর নিউট্রন। এদের ভরকে যখন তুমি যুক্ত করে দেবে, তখন কি হবে? তখন যে ভরটা তুমি পাবে তাকে বলা হবে পরমাণুর ভর। মানে পরমাণুর ভর বলতে স্যার কি বোঝায় বলো? স্যার বলো বলো, কি বোঝায়? না, পরমাণুর ভর বলতে বোঝায় ইলেকট্রনের ভর, প্রোটনের ভর আর নিউট্রনের ভরের যোগফল। ঠিক?
তাহলে মাস অফ অ্যাটম ইকুয়াল টু মাস অফ ইলেকট্রন প্লাস মাস অফ প্রোটন প্লাস মাস অফ নিউট্রন। তাহলে আশা করি ক্লিয়ার। তাহলে প্রোটনের ভর প্লাস ইলেকট্রনের ভর প্লাস নিউট্রনের ভরের সমষ্টিকে বলা হয় পারমাণবিক ভর। এই পারমাণবিক ভরের ধারণাটাকেই ডোবেরাইনার ইউজ করে তার সূত্রকে তিনি প্রকাশ করেন। সূত্রের মধ্যে কি বললেন তিনি? তিনি বললেন, দেখো ভালো করে, যে রাসায়নিক ধর্মের সাদৃশ্যতা আছে। ভৌত ধর্ম কিন্তু এখানে বলেননি। এখানে কি বললো? রাসায়নিক ধর্ম। আর রাসায়নিক ধর্ম তোমাদেরকে আমি ভালোভাবে এক্সপ্লেন করলাম এতক্ষণ। কি না, রাসায়নিক বিক্রিয়া করার ক্ষমতাকে রাসায়নিক ধর্ম বলা হয়। সাদৃশ্যতা আছে এমন 3টি করে মৌলকে পারমাণবিক ভরের ক্রম অনুযায়ী সাজালে মাঝের মৌলটির পারমাণুর ভর বা পরমাণুর ভর অন্য দুটির পরমাণুর ভরের গড় হয় বা গড় মান যেটা তুমি পাবে তার প্রায় সমান। মানে কি বললাম স্যার, বুঝতে পারছি? ভালো করে দাও, এই 3টা বান্দরকে দেখো। এই 3টা বান্দরকে তুমি যখন দেখবে, ধরো এই বান্দরের এজ হচ্ছে 7, আর এই বান্দরের এজ হচ্ছে আমাদের 23। হলো কত? 23। তাহলে আর এই বান্দরের, তাহলে আমি যদি গড় বার করি, তোমরা এখন বলতে পারবে যে একটা বান্দরের এজ যদি 7 হয় আর একটা বান্দরের যদি আমাদের এজ 23 হয়, তাহলে এদের যদি আমরা গড় বার করি, তাহলে 23 + 7 কত হয় বলো তো? বলো বলো, আমি যোগ বিয়োগ করতে ভুলে গেছি, বলো। 23 + 7 মানে হয় 30। 30কে আমরা কত দিয়ে ভাগ করবো বলো তো? 30কে কত দিয়ে ভাগ করবো? 2 দিয়ে, তাই তো? যখন আমরা 23কে 2 দিয়ে ভাগ করবো আমরা কত পাবো? 15। কত পাবো? 15। তাহলে যে মাঝের যে বান্দরটি আছে, সেই মাঝের বান্দরের বয়স কত? 15 বছর। তাহলে 3টা বান্দর আছে, 3টা বান্দরের বয়স আমরা জেনে গেলাম কিভাবে? না, আমাদের যে ডোবেরাইনার তার ত্রয়ী সূত্র দিয়েছিলেন সেই সূত্র অনুযায়ী, যে একটা বান্দরের এজ যদি 7 হয়, অপর বান্দরের এজ যদি 23 হয়, তাহলে মাঝের যে বান্দরটা আছে সেই মাঝের বান্দরের ভর, এদের দুটার ভর বললাম, আই এম রিয়েলি সরি, ভর নয়, বয়স। তাহলে এদের যে দুজনকার যখন বয়সটা যোগ করে গড় বার করব, তখন ওই যে বয়সটা বেরোবে, গড় বয়স যেটা বেরোবে, সেটা মাঝের বান্দরের কি হবে? বয়স হবে। আশা করি তোমাদের ক্লিয়ার হয়ে গেছে ডোবেরাইনারের থিওরি। এই জায়গাটাকে দেখো, যে রাসায়নিক ধর্মের সাদৃশ্যতা আছে এমন 3টি করে মৌলের পারমাণবিক ভর অনুযায়ী তুমি যদি সাজাও, সেক্ষেত্রে যে প্রথম দুটো মৌল আছে, মানে প্রথম মৌল এবং তৃতীয় মৌলের যে পারমাণবিক ভরের গড় যেটা আসবে, সেইটা তৃতীয় মৌলের পারমাণবিক ভর হবে। এইটাই ছিল মেন্ডেলিফের, সরি আই এম রিয়েলি সরি, সেটাই হবে আমাদের কার? ডোবেরাইনারের ত্রয়ী সূত্র। এখানে ত্রয়ী সূত্রের কিছু দেখো এক্সাম্পল কিন্তু এখানে দেওয়া আছে। ত্রয়ী সূত্রের এক্সাম্পল গুলো কিন্তু তোমরা ভালোভাবে লক্ষ্য করে একবার দেখো কি বলছে এখানে। ত্রয়ী সূত্রের এক্সাম্পলের মধ্যে, ত্রয়ী সূত্রের এক্সাম্পলের মধ্যে 3টা করে দেখো সেট করা আছে, মানে 3টা সেট মোট করা আছে। 1 নাম্বার সেট, 2 নাম্বার সেট আর 3 নাম্বার সেট। হলো, প্রথম সেটে কি কি মৌল আছে বলো তো? প্রথম সেটে মৌল রেখেছি আমরা লিথিয়ামকে, সোডিয়ামকে আর পটাশিয়ামকে। লিথিয়ামকে, সোডিয়ামকে আর পটাশিয়ামকে। যখন তুমি লিথিয়াম এবং পটাশিয়ামের ভরটা যোগফল করবে, লিথিয়াম এবং পটাশিয়ামের ভরের যোগফল করবে এবং ওদের গড় নির্ণয় করবে। 39 + 7, 39, 40, 41, 42, 43, 44, 45, 46। 46 হলো 46। 46 যখন তুমি 2 দিয়ে ভাগ করবে, গড় বার করছো 2 দিয়ে ভাগ করবে, যখন তুমি 2 দিয়ে ভাগ করবে তুমি কত পেয়ে যাবে বলো তো? 23। আর 23টা কার পারমাণবিক ভর বলো তো? সোডিয়ামের। তাহলে লিথিয়ামের ভর এবং পটাশিয়ামের ভরকে তুমি যদি যোগ করে দাও এবং যোগ করার পর যদি ওদের মধ্যে তুমি গড় নির্ণয় করে নাও, সেই ক্ষেত্রে তুমি যে ভরটা পাবে, সেই ভরটা কার ভর হবে? তার মাঝের মৌলটার ভর হবে। নেক্সট দেখো তো, বলছে ক্যালসিয়াম, স্ট্রনসিয়াম, বেরিয়াম। ক্যালসিয়াম, স্ট্রনসিয়াম, বেরিয়াম। তাহলে ক্যালসিয়ামের ভর এবং বেরিয়ামের ভরকে যদি আমি যুক্ত করি এবং ওদের মধ্যে গড় নির্ণয় করে নিই, সেক্ষেত্রে যে ভরটা আমরা পাবো সেই ভরটা কার হবে বলতো? স্ট্রনসিয়ামের ভর হবে। যেমন 137 আর এখানে কত আছে বলতো? 40। 137 আর 40 কত হয় বলো? 37 আর 40 কত হয় বলো? বলো জলদি করে বলো। 177 বা 177। 177 ডিভাইডেড বাই যখন তুমি 2 করবে, সেখানে কত পাবে বলো তো? 88.5। 88.5 তোমাদের মনে এখন ডাউট আসবে, স্যার 88.5 আসছে, 88 তো এলো না, স্ট্রনসিয়ামে তো পারমাণবিক ভর স্যার 88, তাহলে 88 আসার কথা ছিল, এলো না কেন? প্রায় সমান হয়, প্রতি ক্ষেত্রে যে সমান হয়ে যাবে স্যার ওরকম কোনো মানে নেই। তাহলে এখানে দেখো 88.5 এসেছে,
হলো তো? সেই জন্য এখানে আমি কত রেখেছি? 800। এইটাই হচ্ছে ডিফারেন্স, ব্যাস আর কিচ্ছু। ক্লিয়ার আশা করি। তারপরে সেট অফ এক্সাম্পল হলো, একবার দেখো 3 নাম্বার এক্সাম্পল আমাদের কি বলছে, ক্লোরিন ব্রোমিন আয়োডিন। ক্লোরিন ব্রোমিন আয়োডিন, ক্লোরিনের জন্য পারমাণবিক ভর কত হয় বলতো? 35.5। তারপরে আয়োডিনের জন্য কত হয় বলতো? 127। তাহলে 127কে তুমি যখন আবার কত দিয়ে যোগ করবে, 127 আর 35.5 যখন তুমি যোগ করবে তখন কত পাবে বলতো? তুমি তুমি সেখানে কত পাবে? 100 যোগ করে দেখো, যে 127কে তুমি যখন যোগ করছো কত দিয়ে? 35.5 দিয়ে। 35.5 দিয়ে, হলো তো? যখন তুমি যোগ করবে তখন চলে এলো 5, 7 আর 5 12, 2 হাতে থাকে কত? 1, 3 আর 1 4, 4 আর 2 কত হবে? 6, হলো? আর এদিকে কত চলে এলো? 1, 162 কত এলো আমাদের? 5। তাহলে 162.5 যখন সেটাকে তুমি 2 দিয়ে কত করবে? ভাগ করবে, তখন তুমি কত পাবে বলো তো? 81.25। 81.25, 81.25টা প্রায় কার কাছাকাছি যাচ্ছে বলো তো? 80-র কাছাকাছি যাচ্ছে। তাহলে আমার এদিকে এই জিনিসটাকে আবার ভালো করে লক্ষ্য করে দেখো, ক্লোরিনের সাথে যে আয়োডিনে যখন আমরা ভরকে নির্ণয় করতে যাব, এবং ভর নির্ণয় করার পর যখন ওদেরকে আমি যোগ করার পরে যে আমরা ভরটা পেলাম, সেই ভরটা কার সমান হলো বলতো? সেই ভরটা সমান হয়ে গেল কার? ব্রোমিন। ব্রোমিনের সমান। তাহলে এখানে যে গড় মানটা যে সমান দিয়ে দিয়েছে না, গড় মানের সমান হয়, এটা তুমি প্রায় সমান লিখবে, যে এক্সাক্ট সমান হয় কিন্তু তাও না। তাহলে 3টা ডিসকাশন কিন্তু এখানে আমরা করে দিলাম। আশা করি ডোবের আইনারের ত্রয়ী সূত্র তোমাদের সম্পূর্ণরূপে, ডোবের আইনারের ত্রয়ী সূত্র তোমাদের সম্পূর্ণরূপে ক্লিয়ার। এবার আমাদের এটা দেখতে হবে ডোবের আইনের ত্রয়ী সূত্র সায়েন্টিফিক কমিউনিটি থেকে কেন শেষ পর্যন্ত পরিত্যক্ত হল, বা তার কি লিমিটেশন ছিল। দেখো, ডোবের আইনের ত্রয়ী সূত্রে কিছু টেকনিক্যাল লিমিটেশন ছিল। কখন সেটা আমরা বুঝতে পারলাম? যখন মৌলের আবিষ্কার আরো বৃদ্ধি পেল। ডোবের আইনের যখন সূত্রটা দিয়েছিল সেটা আজ থেকে প্রায় 200 বছর আগে, 1829 খ্রিস্টাব্দে, হলো তো? 1829 খ্রিস্টাব্দে ডোবের আইনের যখন সূত্রটা প্রকাশ করলেন, তখন কিন্তু বেশি মৌল আবিষ্কার হয়নি। সেই জন্য তিনি কেবলমাত্র 12টা মৌল নিয়ে 4টা ত্রয়ী গঠন করতে পেরেছিলেন। দেখো এখানে লেখা আছে যে বিজ্ঞানী ডোবের আইনারের সমকালীন আবিষ্কৃত মৌলগুলির মধ্যে থেকে কেবলমাত্র 4টি ত্রয়ী গঠন করেন। কেবলমাত্র 4টা গঠন করা গেছিল, মানে 12টা মৌলকে নিয়ে আবিষ্কার করা গেছিল। বাকি মৌলগুলির ক্ষেত্রে এই সূত্রটি কিন্তু প্রযোজ্য হয় না। যদি ধর্মের মিল থাকেও, যদি রাসায়নিক ধর্মের মিল থাকেও, সব ক্ষেত্রে কিন্তু ডোবের আইনের ত্রয়ী সূত্র আমরা প্রকাশ করতে পারি না। যেমন নাইট্রোজেন, ফসফরাস, আর্সেনিক, এরা সেম গ্রুপভুক্ত, মানে এরা গ্রুপ নাম্বার 15 থেকে কিন্তু বিলং করে নাইট্রোজেন ফ্যামিলি থেকে বা নিক্টোজেন ফ্যামিলি থেকে। তা সত্ত্বেও কিন্তু ত্রয়ী সূত্র এই জায়গাতে প্রযোজ্য নয়। এদের যে আমাদের সিমিলারিটি ইন কেমিক্যাল রিঅ্যাক্টিভিটি সেম, তা হলেও কিন্তু ত্রয়ী সূত্র এদের জন্য কিন্তু প্রযোজ্য হয়নি। যেমন তুমি আর্সেনিকের ভর দেখো 75, নাইট্রোজেনের ভর হচ্ছে 14। এদেরকে যখন তুমি যোগ করবে তখন কত আসবে বলতো? 75 এদিক থেকে 14, 89 বা 89। 89কে যখন তুমি 2 দিয়ে আবার ভাগ করবে তখন কত আসবে বলতো? 44.5। কিন্তু ফসফরাসের যে প্রকৃত ভর হয় বা প্রকৃত পারমাণবিক ভরটা হয় সেটা হয় 31। কিন্তু এখানে আসছে কত ক্যালকুলেশনের মাধ্যমে? 44.5। তাহলে সেটা তো সঠিক নয়। এছাড়া কি, তাই মৌলের শ্রেণীবিন্যাসে এটা বিশেষ সহায়ক কিন্তু নয়, সেটা আমরা আজকে বুঝতে পারছি নয়। সকল ধর্ম, দেখো সমধর্মী সকল মৌলের ক্ষেত্রে সূত্রটি প্রযোজ্য নয়। আমি এইমাত্র এই যে এক্সাম্পলটা তোমাদেরকে এক্সপ্লেন করলাম এই জিনিসটা। আর সব থেকে বড় ভুলটা কোথায়, যেটা সমস্ত বিজ্ঞানী ইনক্লুডিং মেন্ডেলিভও করেছিল, সেটা হচ্ছে পরমাণুর ভরের ভিত্তিতে সাজানো। আজকে আমরা জানি বিজ্ঞানী মোজলে এক্স রশ্মির পরীক্ষা নিরীক্ষা করার মাধ্যমে তিনি এটা প্রমাণ করেছিলেন যে পরমাণুর ভরের তুলনায় পরমাণু ক্রমাঙ্কটাই মৌলের স্বকীয় ধর্ম বা মৌলের মূলগত ধর্মের নিয়ন্ত্রণ, বা মৌলের পরমাণুর মূলগত ধর্মের নিয়ন্ত্রণ, সেটা যে আমরা জানি। কিন্তু সেই সময় তারা কি ভেবেছিলেন বলতো? তারা ভেবেছিলেন যে পরমাণুর ভরটাই সবকিছু। কারণ কি? কারণ সেই সময় প্রোটনের আবিষ্কার হয়নি। যদি প্রোটনের আবিষ্কার না হয় তাহলে আমরা কি করে বলতে পারবো যে পরমাণু ক্রমাঙ্কটাই মৌলের পরমাণুর মূলগত ধর্মের নিয়ন্ত্রক? তাহলে এই ছিল কিছু টেকনিক্যাল আমাদের দিয়ে টেকনিক্যাল লিমিটেশন। 1 নাম্বার কি এলো বলতো এর মধ্যে, যে সমস্ত ধর্ম মানে যদি সেম হয়েও যায় সেক্ষেত্রেও যে ত্রয়ী সূত্র প্রযোজ্য হয় কিন্তু তাও নয়। 2 নাম্বার,
সেই সময় দাঁড়িয়ে 1829 খ্রিস্টাব্দে কেবলমাত্র কিছু মৌল আবিষ্কার হওয়ার জন্য কেবলমাত্র 4টা ত্রয়ী গঠিত হয়েছিল। 3 নাম্বার, এই যে পরমাণু যে আমাদের যে পিরিয়ডিক টেবিলটা তিনি প্রকাশ করার চেষ্টা করেছিলেন, সেটা কি দিয়ে গঠিত হয়েছিল বলতো? সেটা তার মৌলের পরমাণুর ভরের ভিত্তিতে দেওয়া হয়েছে। মৌলের পরমাণু ক্রমাঙ্কের ভিত্তিতে যদি দেওয়া হতো, সেক্ষেত্রে জিনিসটা মানা যেত। তাহলে এই ছিল আমাদের লিমিটেশন কার? ডোবের আইনের ত্রয়ী সূত্র। আশা করি তোমাদের সম্পূর্ণরূপে ডোবের আইনের ত্রয়ী সূত্রের যে লিমিটেশন বা সীমাবদ্ধতা, সেটা তোমাদের ক্লিয়ার হয়ে গেছে। ডোবের আইনের ত্রয়ী সূত্র সম্পূর্ণ ক্লিয়ার হয়ে যাওয়ার পর এবার আমাদের এটা দেখতে হবে নিউল্যান্ডের অষ্টক সূত্র। নিউল্যান্ডের অষ্টক সূত্র বিজ্ঞানী নিউল্যান্ড 1866 খ্রিস্টাব্দে প্রকাশ করেন। 1866 খ্রিস্টাব্দে বিজ্ঞানী নিউল্যান্ড যে সূত্রটা প্রকাশ করেন, তার সাথে সঙ্গীতের যে সুর সারে গামা পাতা নিসা, এটা কিন্তু অনেকটাই মিল আছে। বলে স্যার কিভাবে মিল আছে? দেখো সূত্রটা প্রথমে পড়ে একবার দেখো যে নিউল্যান্ড কাজ কি করলো, বিভিন্ন মৌলকে ক্রমবর্ধমান পারমাণবিক ভর অনুযায়ী সাজানো। বলবে স্যার পারমাণবিক ভর তা আবার ক্রমবর্ধমান, এর মানে কি বলতো? ক্রমবর্ধমান হচ্ছে ছোট থেকে বড় পর্যন্ত সাজানো। যেমন 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 এরকম করে যখন বৃদ্ধি পেয়ে পেয়ে যাচ্ছে, সেই জিনিসটাকে বলা হয় ক্রমবর্ধমান। ক্রমবর্ধমান কার? পরমাণুর ভর। ক্রমবর্ধমান তখন পরমাণুর ভর অনুযায়ী তিনি 7টা করে মৌলকে সাজান। কটা করে মৌলকে সাজিয়েছিল? 7টা করে মৌলকে সাজিয়েছিল। এবার যখন তিনি 8 নাম্বার মৌলটাকে সাজাবে, তাহলে প্রথম মৌল সেটা নিচেই আসবে। বোঝার চেষ্টা করো, আরেকবার বুঝো যে 7টা মৌলকে সাজিয়েছিল 1 2 3 4 5 6 7। 7 নাম্বার 7টা করে মৌলের সারি তৈরি করেছিল। এবার 8 নাম্বার যে মৌলটা, সেটা 1 নাম্বার নিচেই আসবে, হ্যাঁ কিনা? সেটাই আছে। এবারে দেখো যে মৌলসমূহ হাইড্রোজেন, লিথিয়াম, বেরিলিয়াম, বোরন, কার্বন, নাইট্রোজেন, অক্সিজেন, এতটা পর্যন্ত সাজিয়েছে 7টা মৌল। এবারে যে 8 নাম্বার মৌলটা আসবে, সেটা দেখ কে আছে বলতো? ফ্লোরিন। বলবে স্যার হাইড্রোজেনের সাথে ফ্লোরিনের সম্পর্ক কোথায়? এইটা সম্পর্ক এদের ইলেকট্রন বিন্যাসে তুমি দেখতে পাবে। হাইড্রোজেনের যদি ইলেকট্রন বিন্যাস তুমি করতে যাও, তাহলে সর্ববহিস্থ কক্ষে কিন্তু একটা মাত্র ইলেকট্রন আছে। সেম ভাবে যখন তুমি ফ্লোরিনের জন্য ইলেকট্রন বিন্যাস করতে যাও, তখনও কিন্তু সর্ববহিস্থ কক্ষে একটা ইলেকট্রনই আসে। তাহলে যেহেতু এদের যোজ্যতারা সমান, সেহেতু এদের অনেক রাসায়নিক ধর্মটাও সমান হয়ে থাকে। আমরা ভবিষ্যতে মানে আমরা যে আগের লেকচারগুলোতে অবশ্যই পড়বো যে ইলেকট্রন বিন্যাসের মাধ্যমে আমরা কিভাবে যৌগকে নির্ধারণ করতে পারি। মানে পরবর্তী চ্যাপ্টার যেটা আছে সেখানে আমরা যে অবশ্যই পড়বো সেই জিনিসটা। এখানে তিনি কি বলেন? প্রতি অষ্টম মৌল প্রথম মৌলের ধর্মের পুনরাবৃত্ত হয়। পুনরাবৃত্ত মানে কি বলতো? রিপিট হয়। সেম ভাবে রিপিট হয়। 7টা করে মৌলকে সাজাও, 8 নাম্বার মৌলটার যে ধর্ম হবে প্রথম মৌলের সাথে কেমন হবে সেটা অনুরূপ হবে। সেম ভাবে দেখো দ্বিতীয় সারিতে একবার দেখো, দ্বিতীয় সারিতে 7টা পর্যন্ত সাজানো আছে। 7টা পর্যন্ত সাজিয়ে আনো আছে এখানে। যখন 7টা পর্যন্ত সাজানো আছে, ঠিক তার 8 নাম্বার যে মৌলটা আছে সেটা এখান থেকে প্রথমে নিচে আসবে এবং এদের ধর্ম কেমন হবে? একই রকম হবে। ক্লোরিন দিয়ে দেখো কি আছে আমাদের এখানে? ফ্লোরিন। ক্লোরিন আর ফ্লোরিন এরা কেমন মৌল বলতো? হ্যালোজেন মৌল সমূহ। হ্যালোজেন মৌল সমূহ গ্রুপ নাম্বার 17তে বিলং করে এবং হ্যালোজেন মৌলগুলো গ্রুপ নাম্বার 17তে অবস্থান করার জন্য এদের রাসায়নিক ধর্ম, অনেক ক্ষেত্রে ভৌত ধর্মের মধ্যেও সিমিলারিটি দেখা যায়। এবার অষ্টক সূত্রটা তিনি কি বললেন? তাহলে এইটাই কি আমাদের বলতো? এই যে সূত্রটা তিনি বললেন যে প্রথম মৌলের যে ধর্ম অষ্টম মৌলের সাথে সিমিলার হবে, এই সূত্রটাই কিন্তু কি নামে পরিচিত বলতো? অষ্টক সূত্র নামে পরিচিত। এখানে যে তুমি অষ্টক সূত্রটা পড়ছো আর কেমিক্যাল বন্ডিং এ যে অষ্টক সূত্রটা পড়বে, সেটা কিন্তু সম্পূর্ণ আলাদা। বুঝতে পারলে? দেখো অষ্টক সূত্র মধ্যে কি বলছে বলতো? মৌলগুলিকে ক্রমবর্ধমান পারমাণবিক ভর অনুসারে সাজালে কোনো একটা নির্দিষ্ট মৌল থেকে শুরু করে পরবর্তী অষ্টম মৌলের ভৌত ও রাসায়নিক ধর্মের কি হয় বলতো? মৌলটির অনুরূপ হয়। ভালো করে দেখো, আর একটু ভালোভাবে বোঝার চেষ্টা করো, তোমাদের প্রবলেম হচ্ছে আমি বুঝতে পারছি। তুমি এখান থেকে সোডিয়ামকে চেক করো। তুমি এখানে কাকে দেখো? সোডিয়ামকে চেক করো। তখন তুমি সোডিয়াম থেকে শুরু করো, সোডিয়াম থেকে 7 নাম্বার পর্যন্ত পৌঁছাও। তুমি সোডিয়ামকে তুমি 1 নাম্বার ধরো, দিয়ে আবার আসবে ম্যাগনেসিয়াম 2 নাম্বার, 3 নাম্বার, 4 নাম্বার, 5 নাম্বার, 6 নাম্বার, 7 নাম্বার, আবার কত আসতে বলো তো এইদিকে আমাদের? 8 নাম্বার। কত আসবে এদিকে আমাদের? 8 নাম্বার। এটা 7 নাম্বার, এখানে কত আসবে আমাদের? 8 নাম্বার। ভালো করে দেখো যে সোডিয়ামের সাথে পটাশিয়ামের একটা কিন্তু মিল এখানে দেখা যাচ্ছে, অবশ্যই সেটা আছেও। আমরা জানি যে গ্রুপ নাম্বার 1-এর মধ্যে লিথিয়াম, সোডিয়াম, পটাশিয়াম, রুবিডিয়াম, সিজিয়াম, ফ্রান্সিয়াম অবস্থান করে থাকে। সেই জন্য তুমি যখন সোডিয়াম থেকে শুরু করলে
সোডিয়াম থেকে শুরু করে, সোডিয়ামটা যদি প্রথম মৌল ধরো, সোডিয়াম থেকে শুরু করে সপ্তম মৌল পর্যন্ত পৌঁছাও, সেটা কি আসবে? ফ্লোরিন। অষ্টম মৌল কি হচ্ছে আমাদের বলতো? সরি, ফ্লোরিন বললাম, ক্লোরিন। অষ্টম মৌল আমাদের কি হচ্ছে বলতো? পটাশিয়াম। হলো ক্লিয়ার? তুমি ম্যাগনেসিয়াম থেকে ধরো, তুমি ম্যাগনেসিয়ামকে যদি এক ধরে গণনা করতে শুরু করো, 1 2 3 4 5 দিয়ে 6 দিয়ে 7 দিয়ে 8 নাম্বার, দেখো ভালো করে, ম্যাগনেসিয়ামের সাথে ক্যালসিয়ামের একটা মিল আছে। দুয়ে বিলং করার জন্য এদের যে ধর্ম, রাসায়নিক ধর্ম এবং ভৌত ধর্ম, এদের মধ্যে কিন্তু অনেকটাই সিমিলারিটি দেখা যায়। এটাই ছিল আমাদের কি? অষ্টক সূত্র। তাহলে অষ্টক সূত্রের মধ্যে তোমরা কি বুঝতে পারলে বলো তো? অষ্টক সূত্র খুবই সিম্পল। কি বললো অষ্টক সূত্রের মাধ্যমে? যে তুমি 7টা করে মৌলকে নাও, একটা মৌল থেকে শুরু করে 7 নাম্বার মৌল পর্যন্ত তুমি সাজাবে। 8 নাম্বার মৌলটা যেটা হবে সেটা অষ্টমের সাথে কেমন হবে, সরি প্রথমের সাথে কেমন হবে? সিমিলার হবে। কি কোন দিক থেকে সিমিলার হবে? ইন দেয়ার ফিজিক্যাল প্রপার্টিজ এন্ড দেয়ার কেমিক্যাল প্রপার্টিজ, এই দুটোর ক্ষেত্রে কেমন হবে? সেটা আমাদের সিমিলার হবে। তাহলে এইটাই ছিল আমাদের অষ্টক সূত্র। কিন্তু অষ্টক সূত্রটাও ডোবের আইনের ত্রয়ী সূত্রের মতো কিন্তু ফেল হয়ে গেল। বলে স্যার কেন এরকম হলো? দেখো, ফেল হওয়ার পিছনে কিছু কারণও ছিল। ফেল হওয়ার পিছনে কারণ কেমন ছিল বলতো? কারণ এটাই ছিল, ডোবের আইনের ত্রয়ী সূত্র এবং নিউল্যান্ডের অষ্টক সূত্র তোমাদের সম্পূর্ণরূপে কিন্তু ক্লিয়ার, সম্পূর্ণরূপে ক্লিয়ার। এবার আমাদের পরবর্তী বিজ্ঞানীকে দেখতে হবে, যার নাম ছিল লোদার মেয়ার। লোদার মেয়ার একটা পিরিয়ডিক টেবিলের গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন দিয়েছিলেন। মানে এনার যে পিরিয়ডিক টেবিলটা ছিল সেটা গ্রাফিক্যাল ছিল। এতক্ষণ তোমরা দুটো বিজ্ঞানীকে দেখলে, ডোবেরাইনার আর এদিক থেকে নিউল্যান্ড, ওরা কিন্তু আমাদের যে মৌলগুলোকে সারিবদ্ধ করার চেষ্টা করেছে। ইনি ওই মৌলগুলোকে নিয়ে একটা গ্রাফ প্লট করলেন। গ্রাফ প্লট করার পর ওইখান থেকে কিছু তিনি অবজারভেশন পেলেন, এবং ওই অবজারভেশনের ভিত্তিতে তিনি একটা নিজের মডেল প্রকাশ করেন, যেটা লোদার মেয়ারের কার্ভ বা লোদার মেয়ারের মডেল নামে পরিচিত। হলো ক্লিয়ার? দেখো এবার, যে 1869 খ্রিস্টাব্দে, 1869 খ্রিস্টাব্দে বিজ্ঞানী লোদার মেয়ার, 1869 খ্রিস্টাব্দে বিজ্ঞানী লোদার মেয়ার প্রথম, তারপরে দেখো প্রথমের পরে ওয়ার্ডটা কি আছে বলতো? সমভৌত ধর্ম বিশিষ্ট। মানে এবার এখানে দেখার চেষ্টা করো যে ভৌত ধর্ম হলেও কেমন হতে হবে? ভৌত ধর্মটা সমান হতে হবে। এবার বলবে স্যার ভৌত ধর্মের মানে আমরা তো ভুলে গেছি। কিছুক্ষণ আগে তোমাদের আমি ভৌত ধর্মের ব্যাপারে আমি বললাম, যেমন গলনাঙ্ক, স্ফুটনাঙ্ক, হিমাঙ্ক, তড়িৎ ঋণাত্মকতা, তড়িৎ ধনাত্মকতা, ইলেকট্রন এনথালপি, ইলেকট্রন অ্যাফিনিটি, তারপরে এদিক থেকে পারমাণবিক আয়তন, পারমাণবিক ব্যাসার্ধ, পারমাণবিক ঘনত্ব, তেজস্ক্রিয় হবে না হবে না। তারপরে এদিক থেকে আমাদের দ্রাব্যতা একটা ভৌত ধর্ম হতে পারে পরমাণুর জন্য। এই দিক থেকে তোমাদের ব্যাসার্ধ আছে, তারপরে এদিক থেকে তোমাদের যোজ্যতা আছে, এগুলো সবই কিন্তু ভৌত ধর্মের মধ্যেই পড়ে। তাহলে সেই সম ভৌত ধর্ম, ভৌত ধর্ম তো অনেক কিছু হতে পারে, কিন্তু কতগুলোকে নিয়েছিলেন? সম ভৌত ধর্ম বিশিষ্ট মৌলগুলিকে নিয়ে তিনি গ্রাফ প্লট করেন, তোমাদের আমি বললাম। ওই গ্রাফের মাধ্যমে তারা পিরিয়ডিক টেবিলটা প্রকাশ করে। মৌলগুলিকে কি করেছিল বলতো? মৌলগুলিকে একই শ্রেণীভুক্ত করার চেষ্টা করে, ঠিক আছে, আমরা বুঝতে পারলাম। তিনি বিভিন্ন মৌলের পারমাণবিক আয়তন, এবার বোঝার চেষ্টা করো যে সম ভৌত ধর্ম যে আমাদের হতে হবে, তা সম ভৌত ধর্মের মধ্যেও তিনি কেবলমাত্র আয়তনকে অগ্রাধিকার দিয়েছিলেন। আয়তন, আয়তনকে ওয়াই অক্ষ বরাবর রাখলো, ওয়াই অক্ষ বরাবর, এবং পারমাণবিক ভরকে এক্স অক্ষ বরাবর স্থাপন করে যে লেখচিত্র পান সেটি দেখতে কেমন বলতো? সপ্ত শীর্ষ তরঙ্গের মতো। সপ্ত শীর্ষ তরঙ্গ মানে কি? তরঙ্গ শীর্ষ এবং তরঙ্গ পাত, তোমরা যদি সামান্য আইডিয়া তোমাদের আছে তাহলে তোমরা বুঝতে পারছো আমি কি বলতে চাইছি। ভালো করে দেখো, এইটা ধর একটা তরঙ্গ হলো, এইটা হচ্ছে একটা তরঙ্গ, এটা হচ্ছে কেমন একটা তরঙ্গ হলো। এবারে এই তরঙ্গের যে উপরের অংশটা ভালো করে একবার দেখো, এই যে এই অংশটা, এই অংশটা হচ্ছে এই অংশটা হলো। আর তুমি এই অংশটাকে একবার ভালো করে দেখো, এই অংশ। আর তুমি এই জায়গাটাকেও ভালো করে দেখো। এই যে লাল অংশটা, যে উপরের যে অংশটা, এখানে বলা হয় শীর্ষ বা মাথায়, মুকুট যেমন মাথায় পরা হয় সেরকম শীর্ষ বলা হয়, টপে আছে, অ্যাপেক্স বলা হয়। ভালো করে দেখো, শীর্ষ এইটা হচ্ছে তরঙ্গ শীর্ষ, এবং নিচে যেখানে ডিপ, ভালো করে দেখো ডিপ, যেখানে তুমি খাদে পড়ছো সেই জায়গাটা কি বলা হয়? তরঙ্গ পাদ। তাহলে তরঙ্গ শীর্ষ এবং তরঙ্গ পাদ তোমরা তো বুঝতে পারলে। এবং এই তরঙ্গ যে তিনি যে গ্রাফটা প্লট করেছিলেন তাকে দেখতে কেমন ছিল? তার মধ্যে 7টা কেমন ছিল? 7টা ছিল আমাদের তরঙ্গ শীর্ষ। তরঙ্গ শীর্ষ কটা ছিল? 7টা। এবার বোঝার চেষ্টা করো, একে পারমাণবিক আয়তন কি বলেছে? পারমাণবিক আয়তন লিখো বলা হয়ে থাকে, বা অ্যাটমিক ভলিউম কার্ভও বলা হয়ে থাকে।
তাহলে এই যে অ্যাটমিক ভলিউম কার্ভ তিনি যে পেলেন, সেটা কার ভিত্তিতে পেলেন, মানে কাদের মধ্যে সম্পর্ক করে পেলেন বলতো? তিনি পারমাণবিক ভরকেও নিলেন, তিনি পারমাণবিক আয়তনকেও নিলেন, দিয়ে তিনি একটা গ্রাফকে প্লট করলেন। ওর মধ্যে 7টা তরঙ্গ শীর্ষ থাকে, যেটাকে ট্রাফ বলা হয়। ট্রাফ, ট্রাফ হলো ট্রাফ বা তরঙ্গ শীর্ষ, সপ্ত শীর্ষের মতো সেটাকে দিক। আশা করি ক্লিয়ার। দেখো জেনে রেখো তো, এটা দেওয়া আছে যে তরঙ্গ শীর্ষের পর এখানে দেওয়া আছে যে আয়তন মানে কি। আয়তন মানে হচ্ছে, দেখো সোজা ভাষায় বলতে গেলে আয়তন হচ্ছে একটা ফ্রি স্পেস বা ফাঁকা স্থান। যেমন তোমাদের বাড়িতেও কিন্তু আয়তন আছে। তুমি যে রুমে বসে আমার লেকচারটা দেখছো, সেটা চারিদিকে একবার তাক, উপরে ফ্যান ঘুরছে, ওপরে ফ্যান ঘুরছে, তোমার আর ফ্যানের মধ্যে কিছু আছে? কিছু নেই, ফাঁকা স্থান। সেই জায়গাটাকেই বলা হয় কি? আয়তন। এবার তুমি এটাকে একটু ইমাজিন করার চেষ্টা করো যে পরমাণু, তুমি যদি গোলক ধরো পরমাণু, তাহলে গোলকের আয়তন তুমি নির্ণয় করতে পারবে? গোলকের আয়তনের সূত্র তুমি আমাকে জলদি করে বলো তো। লজ্জা পাও না কিন্তু, বাবা মা আছে, দিদি আছে, বোন আছে, ভাই আছে, লজ্জা পেও না, তুমি বলো, অবশ্যই আমি তোমাদের শুনতে পাচ্ছি তোমাদের কথা। কি হবে বলো তো? 4/3 পাই আর কিউব। কি হবে গোলকের আয়তন? 4/3 পাই আর কিউব। হ্যাঁ কি না বলো? যেখানে আরটা কি বলতো, যেখানে আরটা হচ্ছে আমাদের গোলকের ব্যাসার্ধ। তাহলে গোলকের ব্যাসার্ধ আমরা যদি জেনে যাই, সেক্ষেত্রে আমরা গোলকের আয়তনকে নির্ণয় করতে পারবো। এখানে এই গোলকটা কে? এখানে এই গোলকটা হচ্ছে আমাদের পরমাণু। পরমাণুকে যদি আমরা গোলক হিসেবে বিবেচনা করি, সেক্ষেত্রে ওদের আয়তন আমি এই ফর্মুলা দিয়ে কিন্তু পরিমাপ করতে পারবো। গোলকের আয়তন সমান কি হয়? 4/3 পাই আর কিউব। এবার দেখো জেনে রেখা তো দিয়েছে যে কোনো মৌলের গ্রাম পারমাণবিক ভর, গ্রাম পারমাণবিক ভরটাকে মোলার ভরও বলা হয়ে থাকে। যখন তোমাদের আমি রাসায়নিক গণনা চ্যাপ্টারটা পড়াবো, তখন কিন্তু এই জিনিসটা তোমাদের আমি বলবো। দেখো, কোন মৌলের গ্রাম পারমাণবিক ভর এবং ঘনত্ব এর অনুপাতকে ওই মৌলের পারমাণবিক আয়তন বলা হয়ে থাকে। স্যার কি বললাম তুমি বুঝতেই পারলাম না? ভালো করে দেখো কি বলতে চাইছে, এর মানেটা একটু ভালো করে তোমরা বোঝার চেষ্টা করো। দেখো এই জায়গাটা একটু ভালো করে তোমরা লক্ষ্য করে দেখো। আমরা জানি ঘনত্ব মানে কি হয় বলতো? ঘনত্ব মানে কি হয় বলো? ঘনত্ব যেটাকে আমরা রো দ্বারা প্রকাশ করে থাকি, ঘনত্বকে আমরা রো দ্বারা প্রকাশ করে থাকি। ঘনত্ব সমান হয় ভর বাই আয়তন। তাহলে এখানে আমরা কার ঘনত্ব পরিমাপ করতে যাচ্ছি? পরমাণু। তাহলে ভরটা তুমি কার নেবে? পরমাণু। মাস সব কার হবে বলো? অ্যাটম। আর তোমাদের আমি বলেছিলাম পরমাণুর ভর মানে কি? পরমাণুর ভর মানে হচ্ছে ইলেকট্রনের ভর, প্রোটনের ভর এবং নিউট্রনের ভরের যে সমষ্টি বা যোগফল, সেটাকে পরমাণুর ভর বলা হয়ে থাকে। তাহলে মাস অফ অ্যাটম ডিভাইডেড বাই ভলিউম অফ অ্যাটম হবে কি হবে না বলো? ডিভাইডেড বাই হবে কি ভলিউম অফ অ্যাটম। তাহলে আমরা যদি এখান থেকে ভলিউমকে পেতে চাই আর কি, যদি আমরা চাই যে এখান থেকে আমরা ভলিউমকে নির্ণয় করি, সেক্ষেত্রে আমরা কি করবো বলতো? এখানে একটা সিম্পল তোমরা ম্যাথামেটিক্স লাগাও, যে মাস অফ অ্যাটম ইজ ইকুয়াল টু, কি হবে বলতো? ইজ ইকুয়াল টু ডেনসিটি অফ অ্যাটম হলো ইনটু ভলিউম অফ অ্যাটম। হবে কি হবে না বলো? অবশ্যই হবে। এবার তুমি এক কাজ করো, এটাকে তুমি এই পাশে নিয়ে যাও। ভলিউম অফ অ্যাটম ইজ ইকুয়াল টু, ভলিউম অফ অ্যাটম ইজ ইকুয়াল টু মাস অফ অ্যাটম বাই ডেনসিটি অফ অ্যাটম। আর সেটাকেই তোমাদের এখানে বলেছে, একটা জাস্ট টেকনিক্যাল টার্ম বলেছে, যে কোনো মৌলের গ্রাম পারমাণবিক ভর, গ্রাম পারমাণবিক ভর, যে গ্রামে প্রকাশিত পরমাণুর ভরকে বলা হয় গ্রাম পারমাণবিক ভর। এবং ঘনত্ব, ঘনত্বের একক কি হয় বলো তো? গ্রাম পার সিসি। এটাও তোমরা এখন মনে রাখো, সিসি বলুক, এর মানে হচ্ছে কি? এর মানে হচ্ছে সেন্টিমিটার কিউব। বলো সিসি মানে কি? সেন্টিমিটার কিউব। সিসি মানে সেন্টিমিটার কিউব। হলো ক্লিয়ার? এবার দেখো এদের অনুপাতকে, পারমাণবিক ভর এবং ঘনত্বের অনুপাতকে মৌলের পারমাণবিক আয়তন বলে। আমরা তাই করেছি, ভালো করে দেখো। মৌলের জন্য গ্রাম পারমাণবিক ভরটা ক্যালকুলেট করেছি, ডিভাইডেড বাই তার আয়তন দিয়ে আমরা, তার ঘনত্ব দিয়ে আমরা ভাগ করলে আমরা কিন্তু পরমাণুর আয়তনকে কিন্তু আমরা পেয়ে যাই। তাহলে এইটাই আমাদের এখন, এই জায়গাটা তোমরা বুঝতে পারলে যে ঘনত্ব থেকে আমরা আয়তনটা কি করে পেয়ে যাই, বা ভর জানা থাকলে আর ঘনত্ব জানা থাকলে আমরা আয়তনটা কি করে পেয়ে যাই। তাহলে এইটা ছিল ওভারভিউ, যে এবার আমরা গ্রাফকে প্লট করতে যাবো। এটা তো ওভারভিউ হলো, বেসিক ওভারভিউ, যে কিভাবে বা কোন কোন ভৌত ধর্মের ভিত্তিতে সেই গ্রাফটা প্লট হলো। আয়তন মানে কি, ঘনত্ব মানে কি, ভর মানে কি, তিনটা জিনিস তোমরা বুঝতে পারলে। এবার এদেরকে ভিত্তি করে আমরা কিন্তু এবারে পরের এটা আগাবো। এবারে গ্রাফকে বুঝবো, যে গ্রাফটা অ্যাকচুয়ালি তারা কি বলতে চেয়েছে। এই গ্রাফটাকে দেখো, এখানে কিন্তু সপ্ত শীর্ষ নেই, 7টা শীর্ষ কিন্তু এই গ্রাফের মধ্যে নেই। প্রথমে তুমি ইন্টারপ্রিটেশনটা এবার ভালো করে বোঝার চেষ্টা করো, এর আউটকামটা কোথাও বোঝার চেষ্টা করো, যে গ্রাফের মাধ্যমে তুমি কি প্রকাশ করতে চেয়েছো।
সপ্ত শীর্ষ যখন বললো ভালো করে দেখুন, একটা শীর্ষ, দুটা শীর্ষ, তিনটা শীর্ষ, চারটা শীর্ষ, পাঁচটা শীর্ষ, ছটা শীর্ষ আর সাতটা শীর্ষ। টোটাল সাতটা শীর্ষ ছিল বা সাতটা তরঙ্গ শীর্ষ ছিল। বুঝতে পারলে? এবার তরঙ্গ শীর্ষের মধ্যে কে থাকবে, তরঙ্গ পাদের মধ্যে কে থাকবে, অ্যাসেন্ডিং অর্ডারে কে থাকবে, মানে ধরো তরঙ্গটা যে এইভাবে উঠে উঠে যাচ্ছে এই জায়গাতে কে থাকবে, তরঙ্গের নিচের দিকে নামছে তখন তরঙ্গের নিচের রাস্তা থেকে। এই জিনিসগুলোকে তিনি কি করেছিলেন, ইন্টারপ্রিটেশন করেছিলেন বাই হিজ গ্রাফ। দেখো ভালো, যে লোদার মেয়ার লেখচিত্র থেকে সিদ্ধান্তে আসেন, কি সিদ্ধান্তে এলেন বলতো? লোদার মেয়ার লেখচিত্র থেকে সিদ্ধান্তে আসেন যে লেখচিত্রের সমধর্মী মৌলগুলির অবস্থান একই প্রকার। মানে যাদের ধর্ম একই হবে, মানে যাদের ভৌত ধর্মগুলা সমান প্রকৃতির হবে, তাদের অবস্থান কিন্তু একই জায়গাতেই হবে। যেমন এক নাম্বার দেখো, ক্ষার ধাতুগুলি যেমন হচ্ছে লিথিয়াম, সোডিয়াম, পটাশিয়াম, রুবিডিয়াম, ফিজিয়াম, ইভেন এখন তো আমরা তেজস্ক্রিয়তে জানি বলে এখন ফ্রান্সিয়াম আমরা বলতে পারবো, আয়তন সর্বাধিক হয়। এবার বলবো স্যার আয়তন সর্বাধিক হয় কেন হয়? আমরা যখন মডার্ন পিরিয়ডিক টেবিল পড়বো এবং মডার্ন পিরিয়ডিক টেবিলের মধ্যেও যখন আমরা পারমাণবিক ব্যাসার্ধ পড়বো, তখন কিন্তু তুমি এই জিনিসটার উত্তরটা পাবে যে কেন ক্ষার ধাতুগুলার যে ব্যাসার্ধ বা ক্ষার ধাতুগুলোর যে আয়তন সেটা সর্বাধিক হয় ইন এন্টায়ার পিরিয়ডিক টেবিল। হলো ক্লিয়ার? এবং ইহারা লেখচিত্রের প্রতি তরঙ্গ শীর্ষে অবস্থান করে, মানে এট দ্য টপ, মাথায় অবস্থান করছে, মানে তারা টপ লেভেলে অবস্থান করছে। দেশের টপ ব্যক্তি যেমন আম্বানি, আদানি, এরা টপ ব্যক্তি, প্রধানমন্ত্রী আমাদের নরেন্দ্র মোদী হলো, এরা টপ শীর্ষে অবস্থান করে। কারা? ক্ষার ধাতুগুলো। হলো তো? এবারে ক্ষার ধাতুগুলো যখন আমাদের টপে অবস্থান করছে, ভালো করে দেখো, একটা যখন আমি তরঙ্গকে আমি তখন দেখাইবো তোমাদেরকে, একটা তরঙ্গকে যখন তুমি দেখবে যে এই জায়গাটাকে এবার ভালো করে দেখো, তাহলে টপে অবস্থান করছে আমাদেরকে, এইটা ধরো একটা তরঙ্গ যে এইভাবে নামছে। হলো কি? এইভাবে নামছে, টপে অবস্থান করছে আমাদেরকে, বলতে পারবে এখন যে টপে অবস্থান করছে আমাদের ক্ষার ধাতুগুলো যেগুলো আমাদের গ্রুপ 1 থেকে বিলং করে। ক্ষার ধাতু মানে গ্রুপ 1 থেকে বিলং করে, সেই ধাতুগুলো আছে এখান থেকে এখানে, গ্রুপ 1 হলো ক্ষার ধাতু। ক্ষার ধাতুগুলো এখানে অবস্থান করছে। তারপরে দেখো এই যে অর্ডারটা আছে এইরকম ভাবে যেটা যাচ্ছে এইভাবে এইভাবে, এইটা এটা হচ্ছে অ্যাসেন্ডিং, ঊর্ধ্বক্রম, ঊর্ধ্বক্রম, নিচের থেকে উপরের দিকে যাচ্ছে, অ্যাসেন্ডিং অর্ডার হলো। এখানে দেখো তরঙ্গ শীর্ষ, এবারে এই জায়গাটা দেখো এটা ডিসেন্ডিং অর্ডার হলো। তাহলে অ্যাসেন্ডিং অর্ডার, টপ, ডিসেন্ডিং অর্ডার, ভালো করে বোঝো, অ্যাসেন্ডিং অর্ডার, টপ, ডিসেন্ডিং অর্ডার। এবার দেখো এবার এখানে কি বলেছে তারপরে, ক্ষারীয় মৃত্তিকা ধাতুগুলো, ক্ষারীয় মৃত্তিকা যে ধাতুগুলো আছে যে গ্রুপ নাম্বার 2 এ অবস্থান করে, ক্ষারীয় মৃত্তিকা ধাতুগুলি যেমন ম্যাগনেসিয়াম, ক্যালসিয়াম, স্ট্রনসিয়াম, বেরিয়াম সরি, বেরিয়াম ক্রমহ্রাসমান অংশের বা ডিসেন্ডিং পজিশন মানে এইভাবে কিন্তু পড়ে পড়ে যাচ্ছে। তরঙ্গ শীর্ষ এইভাবে, তরঙ্গ শীর্ষ এইভাবে পড়ে পড়ে যাচ্ছে, কেমন ভাবে পড়ছে, এইভাবে পড়ে পড়ে যাচ্ছে, এই অবস্থানে গ্রুপ 2 অবস্থান করছে। হলো? এবার ভালো করে দেখো এই জায়গাতে, এখানে কে অবস্থান করবে, এই জায়গাতে, এই যে ডিসেন্ডিং পজিশনে আছে গ্রুপ নাম্বার 2 যেটাকে বলা হয় ক্ষারীয় মৃত্তিকা ধাতু। তাহলে এখানে আমাদের অবস্থান করলো কে বলতো, এখানে আমাদের অবস্থান করছে ক্ষার ধাতু। এখানে কি বলা হলো এদেরকে, আমাদের ক্ষার ধাতু হলো, আর এইটাকে আমাদের ক্ষারীয় মৃত্তিকা ধাতু, ক্ষারীয় মৃত্তিকা ধাতু হলো, ক্ষারীয় মৃত্তিকা ধাতু। এবার এটা দেখা গেলো টপ পজিশন এন্ড ডিসেন্ডিং পজিশন। তাহলে অ্যাসেন্ডিং পজিশনে কি আছে মনে করার চেষ্টা করো, মানে বোঝার চেষ্টা করো, মনে করে কি আর করবে তোমরা এখন, তোমরা জানো না এখন। এবার দেখো এই জায়গাটা যে অ্যাসেন্ডিং পজিশন আছে, অ্যাসেন্ডিং পজিশনে অবস্থান করছে গ্রুপ নাম্বার 17 এর মৌলগুলো। এবারে বলবে গ্রুপ নাম্বার 17 মৌল বলতে স্যার কোনগুলোকে বোঝানো হচ্ছে? গ্রুপ নাম্বার 17 এর মৌল বলতে এখানে হ্যালোজেন ফ্যামিলির যে মৌলগুলো বিলং করে তাদেরকে বোঝানো হচ্ছে। তাহলে তিনটা জিনিস এখান থেকে আমরা ইন্টারপ্রিটেশন করতে পারবো যে আমাদের যে অ্যাসেন্ডিং পজিশন আছে সেখানে অবস্থান করছে হ্যালোজেন মৌলগুলো, টপ পজিশনে অবস্থান করছে ক্ষার ধাতুগুলো কারণ ওদের যে আমাদের ব্যাসার্ধ সেটা ম্যাক্সিমাম হয়, ডিসেন্ডিং পজিশনে অবস্থান করছে কি আমাদের গ্রুপ নাম্বার 2 ক্ষারীয় মৃত্তিকা ধাতু। আশা করি সম্পূর্ণ গ্রাফটা তোমাদের ক্লিয়ার হয়েছে। এবার এই গ্রাফটা ভালো করে একবার দেখো, এই গ্রাফটাকে এবার ভালো করে তোমরা এবার দেখার চেষ্টা করো যে এই অ্যাসেন্ডিং পজিশনে লিথিয়াম, তারপর আসবে সোডিয়াম, পটাশিয়াম, রুবিডিয়াম, সিজিয়াম হলো তো। তার নিচের দিক থেকে অবস্থান করছে কি এই যে এরকম ভাবে যখন নামছে দেখো, এখানে আছে দেখো ক্যালসিয়াম হলো, এখানে দেখো ক্যালসিয়াম, এখানে দেখো বেরিয়াম, এখানে দেখো স্ট্রনসিয়াম, এখানে দেখো রেডিয়াম, এরকম ভাবে চলতে থাকে। হলো তো? তাহলে বেরিয়াম, তারপরে কি আসবে বলো, ম্যাগনেসিয়াম, বেরিলিয়াম, ম্যাগনেসিয়াম, তারপর কি আসবে ক্যালসিয়াম,
এরকম ভাবে চলতে থাকবে। ডিসেন্ডিং অর্ডারে কে আসছে? ওরা গ্রুপ নাম্বার 2 এর মৌলগুলো। তাহলে অ্যাসেন্ডিং পজিশনে কারা আসছে দেখো, অ্যাসেন্ডিং পজিশনে আসছে আমাদের যে হ্যালোজেন মৌলগুলো আছে সেগুলো। তাহলে এইটাই ছিল আমাদের কার, যে কার বলতে লুদার মেয়ারের কার্ভ। লুদার মেয়ারের কার্ভে দেখো আর কিছু দিয়েছে যে পরবর্তীকালে পারমাণবিক ভরের পরিবর্তে পরমাণুর সংখ্যাটার সাপেক্ষে লেখচিত্র অঙ্কন করলে দেখা যায় লেখচিত্রটি একই প্রকৃতির। মানে কতটা অ্যাকিউরেট তিনি কাজ করেছিলেন, মানে সেই সময় দাঁড়িয়ে সব থেকে পারফেক্ট কাজ বলতে তো দেখতে গেলে এনার। পরবর্তী যে আমাদের এটা পড়বো যে মেন্ডেলিফের পর্যায় সরণি, মেন্ডেলিফের পর্যায় সরণিতে মেন্ডেলিফ ভালোই কাজ করেছিল, কিন্তু এর ক্ষেত্রে মানে মেন্ডেলিফও কিন্তু সেম ভুলটাই করেছিল যে পরমাণুর ভরের ভিত্তিতে সাজানো। মেন্ডেলিফ অনেক ভালো কাজও করেছিলেন, যেমন সর্বপ্রথম গ্রুপের ধারণা, পর্যায়ের ধারণা এগুলো দিয়েছিলেন। হলো ক্লিয়ার? আর এনার ক্ষেত্রে কি প্রবলেমটা হলো, ইনি গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন করেছিলেন এবং পরমাণুর ভরের ভিত্তিতে দিয়েছিলেন। এবং এনার যে ইন্টারপ্রিটেশন বা এনার যে প্রেডিকশনটা ছিল যে এরকম এরকম ভাবে হওয়া উচিত, সেটা পরবর্তীকালে যখন পরমাণুর ক্রমাঙ্ক আবিষ্কার হলো, সেই পরমাণুর ক্রমাঙ্কের ভিত্তিতে যখন আমি যে মৌলগুলোর যে আয়তনের সাথে সম্পর্ক গণনা করতে গেলাম বা বিজ্ঞানীরা করলেন, তখন দেখা গেল যে এনার যেটা দিয়েছিল আগে, পরবর্তীকালে আবিষ্কার হওয়ার পর জিনিসটা কিন্তু সিমিলার দাঁড়িয়ে গেল, মানে সেম দাঁড়িয়ে গেল। মানে এখান থেকে বোঝা গেল যে ইনি যেটা বলেছিলেন সেটা কিন্তু অনেক ক্ষেত্রে কিন্তু সঠিক। তাহলে আশা করি ক্লিয়ার। এবার দেখো মধ্যবর্তী স্থানে অবস্থান করে তোমাদেরকে বললাম গ্রুপ নাম্বার 2, হ্যালোজেন মৌলগুলি ক্লোরিন ক্লোরিন ব্রোমিন আয়োডিন ক্রমহ্রাসমান মানে ক্রমবর্ধমান অ্যাসেন্ডিং পজিশনে অবস্থান করে। উপরোক্ত পর্যবেক্ষণ থেকে লোদার মিয়ার সিদ্ধান্তে আসেন মৌলগুলির ভৌত ধর্ম পারমাণবিক ভর বৃদ্ধির সঙ্গে সঙ্গে পর্যায়ক্রমে পরিবর্তিত হয়। পরিবর্তিত হয় মানে পর্যায়ক্রম মানে কি? পর্যায় বরাবর চেঞ্জ হয় এবং একটা রিপিটেশনের পর সেটা আবার সিমিলার, মানে একটা ট্রেন্ড দেখা যায় যে হ্যাঁ বৃদ্ধি পাচ্ছে পাচ্ছে পাচ্ছে, আরেকবার হ্রাস পাচ্ছে পাচ্ছে পাচ্ছে, এরকম হবে। আশা করি সম্পূর্ণ তোমাদের ক্লিয়ার। তাহলে ভুলটা কোথায় ছিল? এনারও ভুল ছিল, একটাই ভুল তুমি দেখতে পেলে এখান থেকে কি না, পরমাণুর ভরের ভিত্তিতে সাজানো। পরবর্তীকালে পরবর্তীকালে কি করলো, ভরের পরিবর্তন এলো, ভরের পরিবর্তে। তাহলে একটা জিনিসই মাত্র ভুল করলেন, বাকি কিন্তু সব ইন্টারপ্রিটেশনে সঠিক ছিল এবং অনেকটা ক্ষেত্রে কিন্তু অ্যাকিউরেট ছিল। আশা করি ক্লিয়ার। তাহলে পরমাণুর ভরটার জন্যই কিন্তু অধিকাংশ বিজ্ঞানে ফেল হলেন, ইনক্লুডিং মেন্ডেলিফও ফেল হবে, চিন্তা করার কিছু নেই। পরবর্তীকালে মেন্ডেলিফের পর্যায় সরণিটাকে সংশোধিত করার মাধ্যমে আমরা নতুন পর্যায় সরণিটাকে পেয়েছি, আর কিছুই না। তাহলে পরবর্তী মানে নেক্সট লেকচার নাম্বার 2-তে আমরা শুধুমাত্র মেন্ডেলিফের পর্যায় সরণি নিয়ে আলোচনা করব। থ্যাংক ইউ সো মাচ। ভালো করে লেকচার দেখো আর নোটস কিন্তু বানাও, তোমাদের সমস্ত ডাউট কিন্তু এই লেকচারের মাধ্যমে ক্লিয়ার হয়ে যাবে। তো টাটা, ভালো করে পড়তে